আমাদের প্রার্থী, আপনারা সঙ্গে থাকবেন। কেন্দ্রের নাম দমদম উত্তর, আর ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে পায়ে পায়ে এগিয়ে চলেছেন বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। আমরা আজকে দীপশিতার প্রচারে দীপশিতার সঙ্গে পায়ে পায়ে ঘুরবো, তার সঙ্গে তার এলাকা প্রদক্ষিণ করব, কথা বলবো তার সঙ্গে তিনি কি বলছেন নির্বাচনের আগে। প্রথমেই যে কথাটা মনে পড়ে যাচ্ছে, 2019 সালের অগাস্ট কি সেপ্টেম্বর আপনার সঙ্গে প্রথম আলাপ জেএনইউ ক্যাম্পাসে। ঐশীরা সেবারে ইলেকশনে জিতে এলো, তারপর 7টা বছর, মাঝে অনেকটা সময় পেরিয়েছে। আপনারও ব্যাপ্তি বেড়েছে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন আপনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়। গোটা জার্নিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? জার্নিটা এইটাই যে এর আগে আমরা তো ছাত্রদের মধ্যে একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে কাজ করতাম, আজকে আমাদের পরিধিটা বেড়েছে, চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হয়েছে, আরো বেশি ডিফিকাল্ট হয়েছে, কিন্তু প্রতিদিন আমরা শিখেছি এবং অভিজ্ঞতায় আরো বেশি প্রবীণ হয়েছে। নির্বাচনী লড়াইয়ে আপনি নতুন নন। 2021, 2024 বালি এবং শ্রীরামপুর থেকে বিধানসভা লোকসভায় লড়াই করেছেন। আগের দুবার আপনার হোম সিট ছিল, এবার কিছুটা অ্যাওয়ে। কতটা মানে টাফ হচ্ছে বিষয়টা? অবশ্যই নিজের এলাকার তো একটা তার সুবিধা থাকে, চেনা মাঠ, চেনা পরিচিতি, সেইটা এখানে নেই। কিন্তু উত্তর দমদম আমাদের পার্টির জন্য সবসময় খুবই ভালো সিট। এখানে দীর্ঘ ইতিহাস রয়েছে মানুষের লড়াইয়ের, আন্দোলনের, আত্মত্যাগের, যে এই এলাকার মৃত গৌরব পুনরুদ্ধার করা। উত্তর দমদমের মানুষ রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়ে, আদা ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে তারা যেভাবে লড়ে মাটি তৈরি করেছেন, সেই মাটিকে পুনরুদ্ধার করার লড়াই। আপনাকে দেখা যাচ্ছে প্রচার চলাকালীন আপনি ঘরে ঘরে ঢুকে যাচ্ছেন, এবং আপনি সৃজন, কলতান এদের কথা মনে করলেই প্রথমেই যেটা আসে আপনাদের স্মিত একটা হাসি। এই হাসিটা কতটা মানে আপনাকে কাজ দিচ্ছে, মানে কানেক্ট করার জন্য? না, মানে সেটা খুব আলাদা করে নয়, আমরা যেরকম সাধারণ মানুষ আমাদের সেভাবে দেখতেই ভালোবাসেন, তারা রিলেট করতে পারেন। আমাকে দেখে তাদের খুব বাইরের মানুষ মনে হয় না, সেলিব্রিটি মনে হয় না, বাড়ির মেয়ে মনে হয়। এবং আমার মনে হয় সেটাই আমাদের জন্য ইউএসপি বলবো না, সেটাই আমাদের জন্য স্বাভাবিক। ঘড়ির কাঁটা এখন 12:30 পেরিয়েছে। সকালের প্রচারে সাময়িক বিরতি। বোঝাই যাচ্ছে বালি থেকে তো রোজ ডেলি প্যাসেঞ্জারি করে প্রচার করা সম্ভব নয়, তাই এটাই আপাতত দীপশিতার আস্তানা। দীপশিতা, যে কথা বলছিলাম আপনাকে, যে 2 বছর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারে চন্দ্রিমা ভট্টাচার্য, পরপর দুবার মানে সো কল্ড হেভিওয়েটদের মুখোমুখি হতে হচ্ছে আপনাদের। তো এই বিষয়টাকে কিভাবে নিজেকে তৈরি করছে? না, আমাদের কাছে খুব ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তো আমরা লড়াই করছি না, তাই কোনো ব্যক্তি হেভি ওয়েট, কম ওয়েট, এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট নয়। আমরা একটা আইডিওলজিক্যাল ব্যাটল লড়ছি, একটা নির্দিষ্ট রাজনীতির বিরুদ্ধে একটা নির্দিষ্ট রাজনীতির লড়াই। এবং আপনি যদি ওই হেভি ওয়েট যেভাবে আমরা ভাবি সেভাবেও যদি ভাবি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে এখানকার যে অবস্থা, নিকাশির অবস্থা, জলের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, সেইগুলো নিয়েই সাধারণ মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে। মানে আপনি তো এটা ভাবতে পারেন যে একজন মন্ত্রীর কেন্দ্রে সে তো আরও কিছু অ্যাডভান্স দাবি করতে পারে, কারণ তার বেসিক দাবিগুলো মিটে গেছে। সে এখন বলতে পারে আমার একটা সুপার স্পেশালিটি হাসপাতাল চাই, অথবা সে বলতে পারে আমার একটা কিছু কানেক্টিং ফ্লাইওভার চাই, অথবা সে বলতে পারে আমার এখানে একটা কোনো ইউনিভার্সিটি চাই, কলেজ চাই। এই দাবিগুলো আসছেই না। এখনও মানুষ যে দাবি করছেন যে আমার এখানে নর্দমা পরিষ্কার হয় না, এই যে খাল, এই খালে প্রায় 1,79,78,000 টাকা স্যাংশন হয়েছিল, তবু এই খালটা পরিষ্কার হয়নি। এই আমার রাস্তা ভাঙা, আমার রাস্তায় যখন বর্ষাকালে জল জমে, সেই জলটা আমার বাড়ির মধ্যে ঢুকে যায়। এই বেসিক সমস্যাগুলো মানুষ আমাদের বলছে যে 7 দিন ধরে জল আসেনি, যে জল আসছে সেই জল যে মানে জল ব্যবহারযোগ্য নয়, তারা কিনে খেতে বাধ্য হচ্ছে। তাই হেভি ওয়েট মানে তো শুধুমাত্র আমি মন্ত্রী, এমএলএ, এমপি নয়। হেভি ওয়েট তো সেই যে মানুষের জন্য হেভি কাজ করতে পারে। আপনি যে এগুলো গেল সমস্যার কথা, এবারে আপনি যদি দেখা যায় যে আপনি এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হলেন,
তাহলে আপনি স্থানীয়দেরকে কি কি তাদের দাবি বা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের কি কি দাবি মেটাবেন এবং আমরা কানেক্ট এখনো করছেন বা কোনো কিভাবে? প্রতিশ্রুতি দিচ্ছি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এখন আমরা মানুষের কাছে শুনছি। এর আগে আমাদের অনেকগুলো পাড়া বৈঠক হয়েছে, এখন আরো একটু বড় আকারে আমরা সেই বৈঠকগুলো করছি এবং তাতে মানুষের যে এজেন্ডা এবং মানুষের কাছ থেকে তাদের যে সাজেশন, তাদের যে সমাধানের পথ, সেগুলোকে আমরা সংগ্রহ করছি। আমি এটুকু বলতে পারি, একটা কথা যেটা আমরা ভাবছি যে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা তো নিকাশি ব্যবস্থা। আর আমরা জানি এই যে নোয়াই খাল, যেটা পুরো দমদম উত্তরী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন যে পুরসভা, দুটো পুরসভা, তাকে কিছুটা সার্ভ করে। এবং সেই খালটার যদি আমরা অবস্থা দেখি, সেই খালটা তো আসলে খাল ছিল না। একটা সময় আমি যদি ভুল না করি, সেটার নাম ছিল লাবণ্যবতী নদী, যে নদীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বজরা পর্যন্ত চলেছে। সেই নদীটা সংস্কারের অভাবে এখন প্রায় হাইড্রেনে পরিণত হয়েছে এবং ওর আশেপাশে যেখানে মানুষ বসবাস করেন সেটা একেবারে বসবাসের অযোগ্য। তার মশা, মাছি, দুর্গন্ধা, আবর্জনা ইত্যাদি। তো আমাদের একটা প্রাথমিক ভাবনা থাকবে এই নোয়াই খালকে কেন্দ্র করে একটা মাস্টার প্ল্যান তৈরি করা, যাতে তার সংস্করণের মাধ্যমে, তার সংস্কারের মাধ্যমে, ড্রেজিং করে এইটার সঙ্গে যে কানেক্টেড নিকাশি ব্যবস্থা আছে সেটাকে আমরা ঢেলে সাজাতে পারি। এবং সেটা মানে একটা দুটো নর্দমা পরিষ্কার করে হবে, তার জন্য একটা মাস্টার প্ল্যান চাই। একটা আমরা সে কথা বলছি। দ্বিতীয় কথা আমরা বলছি, এখানে অনেকগুলো স্কুল, সেই স্কুলগুলো বন্ধ হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছে, তারা আর পড়াশোনা করতে চাইছে না, মেয়েরা বিয়ে করে নিচ্ছে, ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আমরা এটাও বলছি, আমরা যদি সরকারে আসি বা আমরা যদি এই এলাকায় বিধায়ক নির্বাচিত হই, আমরা নাগরিক কমিটি তৈরি করার পিছনে জোর দেব। যে নাগরিক কমিটি কোনো পলিটিক্যাল পার্টির আউটফিট নয়, যে নাগরিক কমিটি আসলেই নাগরিকদের কমিটি। তাতে বিভিন্ন ধরনের মানুষ থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকবেন, যারা এই যে সামাজিক ব্যাধি, স্কুল ছুট হয়ে যাওয়া তো সামাজিক ব্যাধি, স্কুল বন্ধ হয়ে যাওয়া এটা তো সমাজের ক্ষতি, যারা এইটাকে অ্যাড্রেস করতে পারবেন। একই সঙ্গে আমরা বলেছি, আমাদের ম্যানিফেস্টোতেও লেখা হবে যে আমাদের বিধায়কেরা নির্বাচিত হওয়ার পর 5 বছর অপেক্ষা করবেন। প্রতি 1 বছর তারা কি কি কাজ করলেন সেই কাজ একেবারে জনতার দরবারে রিপোর্ট হিসেবে আমরা সবার সামনে রাখবো এবং মানুষ ঠিক করবেন আমরা কোনটা করতে পেরেছি, কোনটা করতে পারিনি এবং কিভাবে আরো আমরা কাজ করতে পারি। আপনার এই কথা থেকে পরপর মানে দুটো তিনটে বিষয় সামনে চলে আসে। এক, যে আপনি নদী থেকে খালের কথা রূপান্তরে হয়ে যাওয়ার কথা বললেন, সমস্যার কথা বললেন, এর দায়িত্ব তাহলে কিছুটা আপনাদের ওপরেও বর্তাবে। আর 34 বছর তো আপনারাও দায়িত্বে ছিলেন, সেই সময় তাহলে এটার চিন্তা ভাবনা কেন আছে? আপনি এই এলাকায় যতগুলো নতুন নর্দমা আপনি দেখতে পাবেন, যতগুলো পাকা রাস্তা আপনি দেখতে পারবেন, সেই সমস্তটা আমাদের সময় হওয়া। আমাদের বহুদিনের এখানকার পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন, তারা নিজের টাকা দিয়ে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে সংগ্রহ করে তারা পুরো হাসপাতাল তৈরি করেছিলেন। আপনি যা যা ইনফ্রাস্ট্রাকচার চোখের সামনে দেখেন, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা রাস্তা হতে পারে, সেটা নিকাশি হতে পারে, সবটা আমাদের সময়ই হওয়া। এই যে সমস্যা, সেটাকে আমরা আমাদের মতো করে সলভ করার চেষ্টা করেছি। কিন্তু বিগত বছরগুলোতে পুরসভা স্পেশালি যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে এই ব্যবস্থাটাকে একবারে ডিসম্যান্টেল করেছে, তাতে আমাদের মনে হয়েছে যে একটা কোনো মাইক্রো সমাধানের হতে পারে না, এটা একটা ম্যাক্রো সমাধান। দীপশিদা, মানে এটা রাজনীতির থেকে একটু বাইরে গিয়ে আপনার কাছে জানতে চাইবো, অতীতেও বিভিন্ন সময় দেখা গিয়েছে আপনারা যখন প্রচারে বেরিয়েছেন, বিশেষ করে মহিলারা যারা, আপনাদেরকে বিভিন্ন রকমের কুকথার মুখোমুখি হতে হয়েছে। এটাও কি এক ধরনের সামাজিক অবক্ষয়? এটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন? আসলে এই পিতৃতন্ত্র তো বহুদিন ধরেই মানুষের মধ্যে ছিল, যে একজন মহিলাকে তিনি দেখতে কেমন, তিনি পোশাক কেমন পরেন, তিনি কেমন ভাবে কথা বলেন, তার চরিত্র অনুযায়ী কন্টিনিউসলি তাকে জাজ করে যাওয়া এবং এটা মনে করা যে মেয়েদের কাজ তো আসলে রাজনীতি করা নয়, মেয়েদের কাজ তো আসলে ঘরের মধ্যে থাকা, রান্না বান্না করা, ঘরের দেখভাল করা। ফলে পিতৃতান্ত্রিক পুরুষদের কাছে বা পিতৃতান্ত্রিক মহিলাদের কাছেও তারা যখন মহিলাদের সেই সামাজিক ট্যাবু ভেঙে বাইরে যেতে দেখে, তাদের নানা ধরনের অস্বস্তি হয়। যেটা সমস্যা 2011 সালের পরে হয়েছে, আমরা যখন সরকারে ছিলাম এমনও ঘটনা ঘটেছে যে আমাদের নেতৃত্ব, আমাদের লিডার, তারা মিসোজিনিস্ট কথা বলেছেন, নারী বিদ্বেষী কথা বলেছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেছেন, যে এমন কথা বলেছেন, পার্টি তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তি নিয়েছে। আপনি দেখুন 11 সালের পর থেকে এই বাজে কথা বলাটাই নর্মালাইজ হয়ে গেছে, যে যত বাজে কথা বলতে পারবে সে তত বড় নেতা। কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের এমপি ছিলেন, এখনো আছে, তিনি আমাকে যা বলেছেন ছেড়ে দিন, তারপরে তার নিজের দলের এমপি সম্পর্কে যে কথা বললেন, তারপরে উনি তৃণমূলের এখনো সদস্য, এখনো তৃণমূলের নেতা, ওনাকে কেউ মানে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়নি। তাহলে এই যে রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার বা তৃণমূল প্রতিদিন নারী বিদ্বেষকে যে নর্মালাইজ করেছে,
এবং বিজেপি সরকারের কাছ থেকে তো আমাদের কিছু আশা নেই, তারা তো মনুস্মৃতিতে বিশ্বাসী করে না, যে মনুস্মৃতি মনে করে মেয়েদের কাজই হচ্ছে বাচ্চা প্রতিপালন করা এবং বাচ্চা প্রদান করা। ফলে নারী বিদ্বেষী বা নারী নিরাপত্তা নিয়ে আমাদের যা দাবি তার একটা খুবই ফিলোসফিক্যাল বা দর্শনগত মূল রয়েছে, সেটাকে পরিবর্তন করতে হবে এবং সেটা একদিনে পরিবর্তন হবে না। কিন্তু সেই পরিবর্তন করার প্রথম ধাপ, যে মেয়েদের এই দুই সরকারই আনফিট মনে করে, যে মেয়েদের এই দুই সরকারই প্রবলেমেটিক মনে করেন, সেই রকম মেয়েদের আরো বেশি বেশি করে সামনে আনা, আরো বেশি বেশি করে ডিসিশন মেকিং বডি সেই জায়গায় পৌঁছে দেবে। তো সেখানে গিয়ে কি আপনার মনে হয় না যে একটা সাম্প্রতিক অতীতে একটা দীর্ঘ সময় পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য ছিল যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাহলে সেই পিতৃতান্ত্রিক সমাজের বিপরীতে গিয়ে আমার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যখন বা প্রশাসনিক প্রধান যখন একজন মহিলা, সেখানে আমাদের রাজ্যের এই পরিবেশটা অন্য রাজ্যের থেকে একটু অন্যরকম হওয়া কি উচিত ছিল না? আমি তো বলবো, আমি শুরুতেই বললাম যে পিতৃতন্ত্র শুধুমাত্র তো পুরুষ মানুষের ব্যাপার না, মহিলারাও পিতৃতন্ত্রের খুব বড় পার্ট। তারাও এই নারী পুরুষের মধ্যেকার যে অসাম্য সেটাকে ক্যারি করেন। ধরুন মমতা ব্যানার্জি যখন বলছেন পার্কস্ট্রিট ঘটনার পর যে আসলে রেপ কিছু হয়নি, আমার সরকারকে মেলাইন করার জন্য এটা করা হয়েছে, কিন্তু পিতৃতন্ত্রের কথাই বলছে। বা 11 বছরের একটা মেয়ের তার রেপ অ্যান্ড মার্ডারের পর মমতা ব্যানার্জি বলছে ওই মেয়েটার বোধহয় কোনো লাভ অ্যাফেয়ার ছিল, ও কি প্রেগনেন্ট হয়ে গেছিল, ওর কি কোনো প্রেমের সম্পর্ক ছিল। মানে এর চেয়ে বড় পিতৃতান্ত্রিক স্টেটমেন্ট তো আর কিছু হতে পারে না। বা এই অভয় আন্দোলনের সময় উনি বললেন রাত্রিবেলা মেয়েদের কাজ করার দরকার নেই। তারপরে দুর্গাপুরে যখন একটা ঘটনা হলো, উনি জিজ্ঞেস করলেন যে রাত্রি 11টার সময় মেয়েটার বাইরে যাওয়ার দরকার কি। এই সবই পিতৃতন্ত্রের কথা। তাই মমতা ব্যানার্জি ব্যক্তি হিসাবে উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু পিতৃতন্ত্রের বিরুদ্ধে ওনার যে যুদ্ধ ওয়েট করার কথা ছিল, যে লড়াই ঘোষণা করার কথা ছিল, তা উনি একেবারে করেননি। দীপশিতা, এই আপনাদেরকে মানে একটু আগেও যেটা নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে দীর্ঘ 34 বছর আপনার দল বাংলার শাসন করেছে, তো সেই দল কালের নিয়মে এখন শূন্য। মানুষ যে শূন্যকে ভোট দেবে কেন, এটা কি বোঝাচ্ছে? আসলে যদি আমরা সত্যিই শূন্য হতাম তাহলে হয়তো আমাদের নিয়ে এত চিন্তার, এত মাথা ব্যথার দরকার তৃণমূল অথবা বিজেপির ছিল না। আপনি দেখবেন বিগত কয়েক মাস ধরে বিজেপির নেতারা বিজেপির কর্মীদের সঙ্গে কথা বলছেন কম, আমাদের মানে সমর্থকদের বেশি বার্তা দিচ্ছেন যে বামপন্থীরা আপনারা এদিকে চলে আসুন। তাহলে যদি আমরা সত্যিই শূন্য হই, যদি আমরা সত্যি এত রিলিভেন্ট হই, আমাদের সঙ্গে তো কথা বলার প্রয়োজন নেই। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের মনে আছে বিভিন্ন জায়গায় ভোটের নাম একবারে প্রহসন হয়েছে, আমাদের ভোট করতে দেওয়া হয়নি। পুরসভা নির্বাচন, এখানে আপনি যে কোনো র্যান্ডাম লোককে জিজ্ঞেস করুন, পুরসভা নির্বাচনে মানে 7টা 8টার পর কোনো মানুষ নিজের ভোট নিজে দিতে পারেননি। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব দুষ্কৃতীরা বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তাহলে যদি আমরা শূন্যই হই, যদি আমাদের কোনো শক্তিই না থাকে, তাহলে আমাদের দমানোর জন্য তো এত কিছু করতে হবে না। এই গতকাল আমরা ঈদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলাম, 2-3টা জায়গা মনে হচ্ছে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কেন? এখানে এমন বহু জায়গা ছিল যেখানে আমাদের রং করা দেওয়াল, তাতে লেখা আছে CPIM 2026, সেখানে তারা হোয়াইট করে নিজেদের নাম লিখে দিয়েছেন। কিসের জন্য? যদি আসলেই আমাদের কোথাও কোনো জায়গা না থাকে, তাহলে তো আমাদের ভয় পাওয়ারও কোনো কারণ থাকে না। আসলে ওনারাও জানেন সত্যিকারে যদি মানুষ ভোট দিতে পারে, মিথ্যে বাইনারি ভেঙে যদি সত্যিকারের ইস্যুতে ভোট হয়, তাহলে বামপন্থীরা শূন্য কেন? বামপন্থীরা এমন শক্তি হবে যে শক্তি পশ্চিমবঙ্গকে আগামী দিনে পরিচালনা করবে। দমদম, উত্তর দমদম এই কেন্দ্রগুলোকে একসময় বামেদের দুর্জয় ঘাঁটি বলা হতো। খুব বেশি দিন পিছিয়ে যেতে হবে না, 2016 সালেও উত্তর দমদম থেকে CPIM এর প্রার্থী বিধানসভায় প্রতিনিধিত্ব করেছিল। তো এই যে আপনাদের গড়, লাল গড় হিসেবে চিহ্নিত এই জায়গাটা, এখান থেকে আবার সেই শূন্যের গেরো কাটাতে আপনি কতটা আসেন? আমরা মনে করি এখানকার মানুষ, তাদের একটা ইতিহাস রয়েছে। তারা আমাদের একেবারে হেড এজেও এখান থেকে বামপন্থী নন এমন মানুষদের নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করি দমদমের এটা মাটির কিছুটা গুণ, যেটা প্রশ্ন করতে পারে, বদলাতে পারে। আমি আশা করব এই অঞ্চলের মানুষ সেইভাবেই, সেই স্পিরিটকে রেখেই তারা ভোট করবে। এই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, এই যে সামাজিক প্রকল্পগুলো, এগুলো আপনি চ্যালেঞ্জ করতে, মানে এইগুলো আপনাদের সামনে কতটা সমস্যা? আমরা তো এগুলোকে চ্যালেঞ্জ করছিই না। আমরা বলছি যে এই ভাতা বা যা ওয়েলফেয়ার স্কিম রয়েছে সেগুলোর বিরোধিতা করার কোনো কারণ নেই। কারণ আমরা এই যে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা আমাদের সময় চালু হয়েছিল। মেয়েদের প্রয়োজনীয়, যাদের প্রয়োজন সেই মেয়েদের সাইকেল দেওয়া আমাদের সময় তৈরি হয়েছিল। পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ আমাদের সময় তৈরি হয়েছিল। ফলে এটাকে আমরা কোথাও কমব্যাট করতে চাইছি না। আমরা বলছি এই ভাতাগুলোর মধ্যে দিয়ে যে দুর্নীতি হচ্ছে, যে আমি ইন্দিরা আবাসের টাকাটা পাবো কিন্তু সেই টাকাটা একটা কাটমানি আমার যে পুরো প্রধান তাকে দিতে হবে, এইটা আমাদের সময় হবে না।
আমাদের সময় আমরা যদি সরকারে আসি, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমার বাড়িটা পাইয়ে দাও বলে আমাকে কাউকে পকেটে কিছু টাকা গুঁজে দিতে হবে না। আমরা যদি সরকারে আসি, আমার বাড়ির মায়েদের শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ডিপেন্ড করতে হবে না, তার বাড়ির ছেলেটা একটা চাকরিও পাবে, তার বাড়ির ছেলেটাকে শুধু বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে হবে না, তার একটা স্থায়ী চাকরিও থাকবে, যে চাকরি থেকে সে আমার ট্যাক্সে কন্ট্রিবিউট করবে, আমার রাজ্যের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, এবং আরও যাদের প্রয়োজন, যাদের অর্থের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, সেই স্কিমগুলোকে আমরা আরও বেশি ব্রডেন করবো, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবো। আপনার প্রতিপক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য, তার সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট? আমার বিশেষ কোনো অ্যাসেসমেন্ট নেই, আমি তো ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি ওনাকে চিনছি এই অ্যাসেম্বলির কনস্টিটিউয়েন্সি, রাস্তাঘাট, জল, কল, হাসপাতালের মধ্যে দিয়ে। তাতে আমার খুব মনে হয় না উনি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছে। একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সময় একটা পুরো হাসপাতাল সেটা এমন অবস্থায় রয়েছে যে সেখানে গেলে খালি রেফার করে দেওয়া হয়, ডাক্তার নেই, নার্স নেই, বেড নেই। ফলে আমি ওনাকে কোনো ব্যক্তিগত অ্যাসেসমেন্ট দেবো না, ব্যক্তিগত না, কিন্তু জনপ্রতিনিধি জনপ্রতিনিধি চন্দ্রিমাদি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা, তিনি আমার কাছে খুব নম্বর পাচ্ছেন। এইবারের যে আপনাদের প্রচার চলছে তাতে একটা বেশ অন্য ধরনের ছবি দেখা যাচ্ছে। কয়েকদিন আগে কলতান, দিন দুয়েক আগে আপনাকেও দেখা গিয়েছে। বিভিন্ন মানে ধর্মীয় মন্দির, মসজিদ, এইসব জায়গায় আপনারা যাচ্ছেন, আপনারা মানুষের সঙ্গে কথা বলছেন। তাহলে কোথাও কি সিপিআইএম বা বাম দলগুলি একটু এই ধর্মের প্রশ্নে নরম হলো? কারণ আমরা তো এখানে সুভাষ চক্রবর্তী ইস্যুটাও আমরা ভুলে যাইনি। একেবারেই নয়। আমরা যা প্রচার করেছি, আমি সেদিনকেই একজন ফেসবুকে একটা লেখা দেখে আমার খুব মনে হলো এটা সবার হয়তো একটু ভাবা উচিত। আমরা গেছি, আমরা যেখানে ঈদের অনুষ্ঠান হচ্ছে, আমরা কোনো মসজিদের ভিতরে গিয়ে সেখানে টুপি পরে নামাজ আদা করতে যাইনি, কারণ আমি তো নিজে ব্যক্তিগতভাবে সেই ধর্মে বা অন্য কোনো ধর্মে বিশ্বাস করি না, অতএব আমি কেন সেটা করতে যাব। কিন্তু বহু মানুষ তো রাস্তায় নামেন পুজোর সময় আমাদের যেরকম আনন্দ হয়, ঈদের সময় মুসলমান সম্প্রদায়ের মানুষের একই রকম আনন্দ। তারা খুব সুন্দর সেজে গুজে রাস্তায় বেরিয়েছেন, আলো রোশনাই ঝলমলে। তাদের সাথে আমরা জনসংযোগ করেছি, তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি, তাদেরকে ভালো থাকার, সুস্থ থাকার কথা বলেছি। আপনি তৃণমূল নেতাদের দেখবেন, তাদের আড়ম্বর, সাজ আড়ম্বরটা অন্যরকম। তারা কেউ মাথায় সাদা কাপড় দিয়ে দিয়েছেন, কেউ প্রায় হাবিবি সেজে একদম শেখ হয়ে গেছেন, কেউ মাথায় টুপি পরে, মানে ভাবখানা এমন মুসলমান মানুষদের চাইতেও ওনারা অনেকে বেশি মুসলমান। আমরা এই ভেদটা কোথাও করিনি। আমি কালকে যে পোশাক পরে রাস্তায় বেরিয়েছি, তার আগের দিন আমি ওই একই রকম পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলাম। আমি আমার সাজ পোশাকের মধ্যে দিয়ে আমি তোমাদেরই লোক এটা প্রমাণ করার চেষ্টা করিনি, কারণ আমি মনে করি আমার রাজ্যে, আমার দেশে প্রত্যেক মানুষ আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা সংস্কৃতি থাকা সত্ত্বেও তারা একসাথে থাকতে পারে। এই একসাথে থাকা, এই যে কো এক্সিস্টেন্স, আমার মুসলমান বন্ধুর প্রতি ভালোবাসা জানানোর জন্য আমাকে একদম সাদা বোরখা পরে আসসালাম আলাইকুম করতে হবে না। তাকে আমি যদি গলায় জড়িয়ে ধরি, তাকে আমি যদি আলিঙ্গন করি, তাকে যদি ঈদের শুভেচ্ছা জানাই, সে বুঝতে পারবে আমার মনের মধ্যে তার প্রতি কোনো বিদ্বেষ নেই। তারা আসলেই পশ্চিমবঙ্গের বুকে এই বিদ্বেষের রাজনীতি করছেন। কখনো রামনবমীর মিছিল করছেন, কখনো হনুমান জয়ন্তীর মিছিল করছেন, কখনো ব্রাহ্মণ ভোজনের মতো জিনিসপত্র করছেন, আরএসএসকে প্রতিদিন এই বাংলার মাটিতে জায়গা করে দিচ্ছে, কখনো দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়দের মন্ত্রী বানাচ্ছেন, রাজ্যসভার মেম্বার বানাচ্ছেন। তারাই এই ভরমটা বেশি করছেন, তারাই সাদা কাপড় পরে রেড রোডে চলে যাচ্ছেন, তারাই মাথায় টুপি পরে খুবই আর কি নিজেদের মাসিহা সাজানোর চেষ্টা করছেন। আপনার কথায় উঠে এলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা। তো এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনার দলেও এখন বেশ কিছুটা দেখা যাচ্ছে। মানে বিশেষ করে আপনাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ ছিল বরাবর, যে আপনার দল নাকি বৃদ্ধতন্ত্রের দল, আপনার দল পাকা চুলের দল, সেই দলে এখন এক ঝাঁক তরুণ মুখ। অথচ উল্টো দিকে এই আপনার দলেরই, আপনারই প্রাক্তন নেতা ঋতব্রত থেকে শুরু করে রিসেন্ট আপনার কিছুদিন আগেও কলিগ প্রতিকূল, তারা দল বদলে তৃণমূল কংগ্রেসে গিয়েছে, যারা আপনাদের ঘোষিত অন্যতম শত্রু। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন বারবার আসছে যে তাহলে কি আগে সিপিএম যেটা করতো সেটাই ঠিক ছিল? তরুণদেরকে এত তাড়াতাড়ি জায়গা দেওয়াটা ঠিক নয়, কারণ তাদের মাথা অনেক সহজেই খেয়ে নেওয়া যায়। আপনি প্রতিকূলের কথা বললেন, আপনি ঋতব্রত ব্যানার্জির কথা বললেন, আপনি রেজ্জাক মোল্লাকে ভুলে গেলেন। আপনি উত্তরবঙ্গের বিভিন্ন মানুষজন যারা একসময় আমাদের এমএলএ ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী পর্যন্ত ছিলেন, বামপন্থীরা, তারা যে উল্টো দিকে গেছেন সেটাও ভুলে গেলেন। আমার মনে হয় এটা কোনো প্রজন্মের সমস্যা। কিছু মানুষ থাকেন যাদের মনে হয় যে তাদের সময়ের সঙ্গে বদলানো উচিত, সরকারের সঙ্গে বদলানো উচিত, ক্ষমতার সঙ্গে বদলানো উচিত। তারা বদল করেছেন, তার চেয়ে অনেক বেশি মানুষও স্রোতের বিপরীতে থেকে গেলেন। আপনি একটা, দুটো, তিনটে, চারটে যে প্রজন্মেরই আপনি এক্সাম্পল দেন না কেন, তার চেয়ে অনেক বেশি মানুষ, অনেক বেশি যন্ত্রণা, অনেক বেশি কষ্ট, অনেক বেশি স্যাক্রিফাইস দিয়ে লাল ঝান্ডার সঙ্গে রয়ে গেছে। আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ, আমার কাছে সেটাই মূল উপাদান।
আজকের প্রচারে আপনার এরকম লাল ঝান্ডার যে আপনার যে শরিকদের কথা বললেন তাদের বিভিন্ন বয়সী বিভিন্ন অনেক প্রতিনিধি দেখলাম, বাচ্চাদেরকে দেখলাম আপনি আদর করলেন, লজেন্স খাইয়ে দিলেন, বড়দের আশীর্বাদ নিলেন। এই যে আপনাকে দেখে অন্তত বোঝার উপায় নেই যে আপনার বাড়িটা এই এলাকা কেন এই জেলাতেই নয়, এই যে ঘরের মেয়ে হয়ে যাওয়ার একটা ছবি দেখা যাচ্ছে, এটার ইউএসপিটা? এক তো আমার জিওগ্রাফিক্যাল দূরত্ব তো অতটাও নয়, আমি বালির মেয়ে, মানে গঙ্গা পেরোলেই, তো সেটা একটা। দ্বিতীয়ত আমার ট্রেনিং যেটা হয়েছে, রাজনৈতিক ট্রেনিং, সেটা তো বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে সংগঠন তৈরি করার ক্ষেত্রে, তাই কোনো জায়গায় আমার খুব আপন নয় এমন মনে হয় না। এবং আমার মনে হয় এটা কিছুটা এই এলাকার মানুষেরও গুণ, তারাও যেভাবে আমাকে আপন করেছেন, যেভাবে আমাকে আদর দিয়েছেন, ভালোবেসেছেন, আমার কখনো মনে হয়নি আমি খুব অন্য জায়গায় রয়েছি, আমি বাড়ি থেকে অনেক দূরে রয়েছি। আপনি দেখেছেন আজকে পুরো ট্রেলে যেভাবে মহিলারা এসেছেন, বাচ্চারা এসেছেন, আমার সমবয়সীরা এসেছেন, কারণ আমার মনে হয় তারা ঠিক ব্যক্তি দীপশিতার সাথেও খালি রিলেট করছেন না। দীপশিতা যে রাজনৈতিক কথাগুলো বলেন, সেই কথাগুলো কোথাও না কোথাও তাদেরও কথা। আমি যখন বলছি যে আমরা যদি সরকারে আসি, আমরা যদি জিতে আসি, আমরা কর্মসংস্থানের দাবি জানাবো, ওই যে মা আমাকে আদর করছেন তিনি তার ছেলের কথা বা মেয়ের কথা ভাবছেন। কালকে রাত্রিবেলা আমাদের একজনের সাথে দেখা হয়েছিল, তিনি ভদ্রমহিলা কাঁদছেন যে আমার মেয়ে এমএসসি করেছে, এমএসসি করার পর বাড়িতে বসে আছে, ওর কোনো কাজ নেই। একটি ছেলের সাথে আমাদের আলাপ হলো, ছেলেটি রিক্সা চালায় গ্র্যাজুয়েশন পাশ করে। এই যখন আমরা বলছি কর্মসংস্থানের কথা, সবার হাতে কাজ দেওয়ার কথা, আমার মনে হয় ওই মায়েরা, ওই বাড়ির ছেলে মেয়েরা, তারা আমাদের এই কথাগুলোর সাথে রিলেট করতে পারছেন, তাই দীপশিতা ঘরের মেয়ে হয়ে গেছে। দীপশিতার বাড়ি কোথায়, দীপশিতা কোথা থেকে পড়াশুনো করেছে, দীপশিতা কিরম ঘুমায়, কিরম খায়, সেগুলোর খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আর বেশি দীর্ঘ করবো না, শেষ কয়েকটা র্যাপিড ফায়ার টাইপ কোয়েশ্চেনে যাব। বালি, শ্রীরামপুর না উত্তর দমদম, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য? বালিতে আমার বাড়ি, শ্রীরামপুর আমার লোকসভার কেন্দ্র ছিল, আমার কর্মক্ষেত্র ছিল, উত্তর দমদম আমাদের বিধানসভা কেন্দ্র, এবং উত্তর দমদমের মানুষকে সার্ভ করার জন্য আগামী 5টা বছর আমি এখানে থাকবো অন্তত। ছাত্র আন্দোলন নাকি এই মেঠো রাজনীতি, কোনটাতে আপনি স্বচ্ছন্দ বেশি? দুটোই। আমি যখন ছাত্র আন্দোলন করেছি, আমি তো আজীবন ছাত্র আন্দোলন করতে পারবো না, আমাদের এই তৃণমূলের মতো হয় না। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ওনার নাতির ছাত্র আন্দোলন করার বয়স হয়ে গেছেন, উনি এখনই ছাত্র নেতা, সেসব আমাদের ক্ষেত্রে হয় না। ফলে আমি যখন ছাত্র ছিলাম ছাত্র আন্দোলন করেছি, তার পরবর্তীকালে পার্টি যে কাজ আমাদের দেবেন সে কাজ করতে। আপনার প্রজন্ম আজকের দিনে নেটেই বেশি স্বচ্ছন্দ, আপনি নেটে না মাঠে? আমি নেটে, হেঁটে, সাইকেলে, বাইকে, ট্রেনে, রিক্সায়, সবাইতেই স্বচ্ছন্দ। শূন্য গেল কাটছে। অবশ্যই। 4 তারিখে যে সরকার তৈরি হবে, কাদের সরকার আসবে? 4 তারিখে এমন মানুষ সরকার নির্বাচিত হবেন যারা সাধারণ মানুষের কথা বলবেন। 4 তারিখে যারা অপোজিশনে বসবেন তারাও সেই দায়িত্ব নিয়েই বসবেন, যে সরকারই হন না কেন। বামপন্থীরা সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলতে বিধানসভার ভিতরে থাকবে, প্রয়োজন হলে দরকার পড়লে ক্যাবিনেটে থাকবে। আপনারা কতগুলো আসন পেতে পারেন বলে মনে হয়? আমি তো গণক ঠাকুর নই, আমি ভবিষ্যৎবাণী করতে পারবো আচ্ছা, না। এটা কি আপনাদের কেউ মেন্টরশিপে এই টার্মটাই আপনারা সবাই ব্যবহার কারণ- করছে, গণক ঠাকুর নই, এটার পিছনে একটু না, কোনো এটা রহস্য এটা আছে? এটা কেউ আমাকে মেন্টার করেনি, এটা আমি বহুদিন ধরে বলে আসছি, কারণ আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারি না। এবং শুধু সেটা না, আমাকে যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা এখানে কতগুলো লোক হয়েছে, অনেকে বলতে পারে না যে 150 লোক হয়েছে, 1000 লোক হয়েছে, আমি সেটাও বলতে পারি না, কারণ আমি গণক ঠাকুর নই। ফলে আমরা আশা করব নির্বাচনে মানুষ ভোট দেবে এবং মানুষের ভোটে জয়যুক্ত হয়ে মানুষের সরকার গঠন হবে। সত্যি করে একটা কথা বলুন, আপনি কি স্বপ্ন দেখেন যে এবারে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে? আমি তো আরো অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের কথা না হয় এখন নাই বললাম। আমরা চাইবো মানুষ যে দুর্দশার মধ্যে রয়েছে, এই যে দুটো সরকারের জাঁতাকলে প্রতিদিন তারা পিষছেন, এই যন্ত্রণার, এই নরক যন্ত্রণার মুক্তি। লাস্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় না চন্দ্রিমা ভট্টাচার্য? দুজনের মধ্যে কেউই না, দুজনের সঙ্গে না আমার খুব ব্যক্তিগত জনপ্রতিনিধি। ভালোবাসা আছে, না খুব ব্যক্তিগত বৈরিতা আছে। তৃণমূলের যে কেউ, আমার মনে হয় তারা মানুষকে সার্ভ করেন না। সে নামটা মমতা ব্যানার্জি হতে পারে, অভিষেক ব্যানার্জি হতে পারে, কল্যাণ ব্যানার্জি অথবা চন্দ্রিমা ভট্টাচার্য হতে পারে। আমার কাছে তাদের প্রত্যেকের পলিটিক্সটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় দ্যাটস আ ইনকারেক্ট পলিটিক্স। আমরা কথা বলছিলাম উত্তর দমদম কেন্দ্রের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে। যেমনটা তিনি বললেন যে শূন্যর গেরো অবশ্যই কাটতে চলেছে, তেমন খুব সুন্দরভাবে শব্দের জাদুতে এড়িয়ে গেলেন অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে কি হবে না। যাই হোক, রেজাল্ট কি হবে উত্তর মিলবে 4 মে। বিরাটি থেকে ক্যামেরায় ব্রতিনের সঙ্গে আমি সোমনাথ, সংবাদ প্রতিনিধি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।